নমস্কার বন্ধুরা, আগামী 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এসআইআর প্রক্রিয়াতে আপনাদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের একাধিক সমস্যার সমাধান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি আপনাদের আছে, যেমন বিয়ের পর আপনার ভোটার কার্ড পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এসআইআর করতে গেলে কোনো সমস্যা হবে কিনা, এছাড়াও ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন হয়েছে, এসআইআর আপনি কিভাবে করবেন, যারা বাড়িতে থাকেন না তাদের এসআইআর কিভাবে হবে, মা বাবা কেউ নেই, আপনি তাহলে এসআইআরে কোনো সমস্যায় পড়বেন কিনা, এছাড়াও থাকেন এক জায়গায় ভোটার কার্ড অন্য জায়গার, তাহলে কি এসআইআর থেকে আপনার নাম বাদ পড়বে, এছাড়াও 11টি নথি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার কি হবে, এই সমস্ত তথ্যের সঙ্গে আরও একাধিক তথ্য পেয়ে যাবেন। তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার এসআইআর এর সমস্যার সমাধান হবে। চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তবে শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বিবাহিত মহিলারা। বিয়ের পর বদলেছে তাদের ঠিকানা, অনেকেরই বদলেছে ভোট কেন্দ্র থেকে বিধানসভা, বদলে গিয়েছে ভোটার কার্ডও। এসআইআরে কী অসুবিধায় পড়তে হতে পারে তাদের, এক্ষেত্রে কার্ডের জায়গা বদলালে কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে জানানো হয়েছে। ধরা যাক কোনো মহিলা বিয়ের পর বদলে গিয়েছে জেলা, তাহলে একই সঙ্গে বদলেছে লোকসভা, বিধানসভা এবং বুথও, তাহলে কি হবে? এমন ক্ষেত্রে বেশ কয়েকটি সম্ভাবনা তৈরি হয়। যারা বিয়ের পর নিজের ভোটার কার্ড পুরনো এলাকা থেকে বর্তমান ভোট কেন্দ্রে ট্রান্সফার করিয়ে নিয়েছিলেন, অনেকের আবার ট্রান্সফারের পর ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর বদলে গিয়েছে। এছাড়াও অনেকে রয়েছে যাদের নতুন করে ভোটার কার্ড তৈরি হয়েছিল কিন্তু পুরনো কার্ডটি ক্যান্সেল করা হয়নি। যদি ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কমিশন জানিয়েছে, যদি কার্ড ট্রান্সফার করানো হয়ে থাকে তাহলে পুরনো ভোট কেন্দ্রে ওই মহিলার বাবার সঙ্গে তার কার্ডের লিঙ্ক খুঁজবে কমিশন। তারপর ইন্টারনাল লিঙ্ক দিয়ে কমিশন ঠিক খুঁজে নেবে ওই মহিলা বর্তমানে কোথায় রয়েছেন। এর কারণেই কিন্তু আগে ম্যাপিং প্রক্রিয়া চালানো হয়েছে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় যে ম্যাপিং প্রক্রিয়া, তা কিন্তু বিএলওদের দিয়ে চালিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যার কার্ড ট্রান্সফার হয়েছে তাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এই ক্ষেত্রে এনুমিনেশন ফর্মেই পুরনো ভোট কেন্দ্রের সব তথ্য লেখা থাকবে। আবার অনেক ক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর বদলে গিয়েছে অনেকের, সেই ক্ষেত্রে কমিশন ম্যাপিং ও ম্যাচিংয়ের সময় ওই ভোটারের পুরনো কার্ড চিহ্নিত করতে না পারলে সমস্যার কিছু নেই। ভোটারকে নিজেকেই জানাতে হবে তিনি আগে কোথায় থাকতেন ও তার ঠিকানা ও পদবি বদল হয়েছে। এই ক্ষেত্রে এনুমিনেশন ফর্মেই পুরনো ভোট কেন্দ্রের কিছুই লেখা থাকবে না, সেগুলো বিএলওরা ফিল আপ করে দেবে। যদি নতুন করে কার্ড তৈরি হয় তাহলে কি হতে পারে, সেক্ষেত্রে জানানো হয়েছে এবার পড়ে রইল তারা যাদের ভোটার কার্ড ক্যান্সেল হয়নি, তার আগেই নতুন কার্ড হয়ে গিয়েছে। এমতো অবস্থায় কী করণীয়? এই ক্ষেত্রে বিএলও দুই জায়গাতে যাবে। ভোটারকে জানাতে হবে তিনি কোন এলাকায় থাকতে চান, তিনি যে এলাকায় থাকতে চান তার সেই ভোটার কার্ড থাকবে আর অন্য কার্ডটি বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে কমিশন যদি মনে করে ওই মহিলাকে হিয়ারিংয়ের জন্য ডাকতেও পারে। সেই ক্ষেত্রে কমিশন জানতে চাইবে যে এমন কেন করা হয়েছিল। তাহলে আপনার যদি বুথ, বিধানসভা বা লোকসভা বদলে গিয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, বিএলওরা আপনার সব সমস্যার সমাধান করে ফেলবে। অর্থাৎ বিএলওদের ওপর নির্ভর করছে এসআইআর প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়া বা এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য আপনারা দেখতে পেলেন। যদি আপনার নাম, ঠিকানা, পদবি বদল হয়েছে, এনুমিনেশন ফর্মে পুরনো ভোট কেন্দ্রের কিছুই লেখা থাকবে না, সেক্ষেত্রে বিএলওরা কিন্তু ওই শূন্যস্থান পূরণ করে নেবেন। এছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক থেকে কিন্তু তারা সমস্ত প্রশ্ন যারা করেছিলেন সাংবাদিকরা, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, যা থেকেও আপনাদের সমস্যার সমাধান হবে। দেখুন এখানে যা জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘোষণা হতেই নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এক এক রকম, আবার নাগরিকদেরও বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সে সমস্ত কৌতূহলের জবাব দিলেন। এক্ষেত্রে একে একে আমরা 15টি প্রশ্নের উত্তর দেখব। প্রথমত, 1 মাসের মধ্যে কি এসআইআর এর পুরো প্রক্রিয়া শেষ করা যাবে? সিও যেটা জানিয়েছেন, বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি, সেখানে কোনো প্রস্তুতি ছিল না, ছিল না প্রশিক্ষণ, সিংহভাগ নাগরিকই জানতেন না প্রক্রিয়াটি কি। সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়া শেষ করা যায় তাহলে বাংলায় নয় কেন, এ রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
সেই সময় তারা পেয়েছে। তাছাড়া বাংলার ভোটার সংখ্যা বিহারের চেয়ে কম। নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর এর প্রক্রিয়া শেষ হবে। এবার আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, হ্যাঁ, আধার কার্ডের বিষয়ে গত 9ই সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এবার যেটা মূল প্রশ্ন দেখুন আপনাদের, কারো বাড়ি মেদিনীপুরে, তিনি কলকাতায় কাজ করেন, তিনি কিভাবে এনুমিনেশন ফর্ম পূরণ করবেন? সিও ক্ষেত্রে জানান দুটো পদ্ধতি রয়েছে, এক অনলাইন, দুই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমিনেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য হবে। অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করছেন তাদের কিন্তু প্রশ্ন ছিল যে আমাদের কি তাহলে এসআইআর এর সময় বাড়ি ফিরতে হবে? এক্ষেত্রে সিও যেটা জানিয়েছেন যে আপনি অনলাইনেও করতে পারেন, আপনার এনুমিনেশন ফর্ম ফিল আপ করে নেবেন অনলাইনে। এছাড়াও আপনার বাড়ির কোনো সদস্য যদি ফিজিক্যালি আপনার ফর্ম সংগ্রহ করে সেই ফর্মে সমস্ত তথ্য দিয়ে সিগনেচার করেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সিইও। তাছাড়াও 4 নম্বরে দেখুন, প্রত্যন্ত এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য কি করবেন? এক্ষেত্রেও নির্বাচন কমিশনের সিইও জানিয়েছেন, আমরা প্রচার করব, সংবাদ মাধ্যম থেকে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে, সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি তথ্য প্রকাশ করেছেন, যা এর পরে আপনাদের আমি দেখাচ্ছি। 5 নম্বরে দেখুন, সব বুথে কি রাজনৈতিক দলের বিএলও রয়েছে? সিইও জানান, সব বুথে বিএলও নেই, তবে যত বেশি সংখ্যক বিএলও থাকবেন কাজের সুবিধা তত বেশি হবে। মঙ্গলবার সর্বদল বৈঠকেও কমিশনের তরফে বলা হয়েছে আরও বুথভিত্তিক এজেন্টের নাম দিতে। কমিশন জানিয়ে দিয়েছে বিএলওরা 50টা করে ফর্ম জমা দিতে পারবেন। 6 নম্বরে দেখুন, রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকে আতঙ্কিত, এসআইআর ঘোষণার পর আত্মহত্যার অভিযোগও সামনে আসছে, এ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কি? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগেও 8-10 বার হয়েছে, ভয়ের কোনো প্রশ্ন নেই। তো এটা আপনাদের আমিও বলবো যে এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই, আপনি আতঙ্কিত হবেন না। এসআইআর এর মাধ্যমে সহজেই কিন্তু আপনি আপনার তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম রাখতে পারবেন। 7 নম্বরে আছে দেখুন, কার বাড়িতে কবে বিএলও যাবেন, তিনি জানবেন কিভাবে, সেই সময় বাড়িতে তিনি না থাকলে কি হবে? এই প্রশ্নের উত্তরও আমরা দেখে নেব। দেখুন, এক্ষেত্রে জানানো হয়েছে বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে, তিনি জানেন কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কিনা। তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলেও অসুবিধা নেই, বিএলওরা একবার নয় প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3-4 বার যাবেন। তাছাড়া একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200, বিএলওদের কাজ কঠিন নয়, প্রতিদিন গড়ে 15 থেকে 20টি বাড়িতে গেলেই 1 মাসের মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এবং 8 নম্বরে জানানো হয়েছে 11টি নথি যদি না থাকে তাহলে কি হবে? সিও এই ক্ষেত্রে উত্তরে জানান, নিজের নাম, বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না। অর্থাৎ 2002 সালের এসআইআর এর তালিকায় আপনাদের যদি নিজের নাম থাকে কিংবা আপনার বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টস বা কাগজ দিতে হবে না। তাছাড়াও 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। সেজন্য ইআরও ডেকে শুনানি করবেন, ওই ব্যক্তি পুরো বক্তব্য শুনবেন, শোনা হবে তিনি কিভাবে নাগরিক, তার যুক্তি কি। এনুমিনেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে, তখন কোনো নথি লাগবে না। আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমিনেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতে থাকবেই। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। অর্থাৎ আপনি যদি কোনো তথ্য ছাড়াই বা কোনো ডকুমেন্টস ছাড়াই আপনার এনুমিনেশন ফর্ম জমা করেন তাহলেও কিন্তু বিএলওরা সেই ফর্ম সংগ্রহ করবেন এবং খসড়া তালিকায় আপনার নাম প্রকাশিত হবে। তবে সেক্ষেত্রে আপনাকে ডেকে পাঠানো হবে এবং আপনার কাছ থেকে কিন্তু বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে। তখন 11টি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেইটি তিনি কিভাবে পেয়েছেন, অর্থাৎ সেই নথিটি তিনি কিভাবে পেয়েছেন সেটি কিন্তু তাকে জানাতে হবে, তবেই কিন্তু তার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। এক্ষেত্রে কোনো নথি না জমা দিয়েও তিনি এনুমিনেশন ফর্ম জমা করতে পারবেন, এমনটা জানানো হয়েছে। 9 নম্বর, এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে? সিও জানান, যাবে না। খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সোমবারই নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। খসড়া তালিকা তৈরির পর আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে। 10 নম্বরে, এসআইআর এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে বলা হচ্ছে, এটা কি সত্যি?
নির্বাচন কমিশন উত্তরে জানায় আমাদের এটা রিভিশন প্রক্রিয়া, এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। এবার অনাথদের জন্য কি হবে? দেখুন, অনাথদের জন্য বা যাদের বাবা মা নেই তাদের জন্য যা জানানো হয়েছে, যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। এনুমিরেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু এনুমিরেশন ফর্ম পূরণ করার পরেই বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। 12 নম্বরে আছে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো, এতে কি অসুবিধা হবে? সিও জানান রাজ্য প্রশাসনের অন্দরে আধিকারিকদের বদলি হতেই পারে। আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিআইও এবং ইআরও তাদের প্রশিক্ষণ দেওয়াই আছে, এখনও যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষিত করা হবে। তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি তা বুঝে নেবেন। উদাহরণ, এক আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে, এক্ষেত্রেও অসুবিধা হবে না। 13 নম্বরে বিএলওরা হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের কি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে? সিও জানান এমন কোনো তথ্য পাওয়া যায়নি, আর এটা আইন শৃঙ্খলার বিষয়, সেটা রাজ্য সরকার দেখবে। বিএলওদের আমরা কাজ করাচ্ছি, তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবেই। 14 নম্বরে দেখুন সিও ওয়েবসাইট বন্ধ, ফলে অনেকে নাম জানতে পারছেন না। এক্ষেত্রে সিও উত্তরে জানান ওয়েবসাইটের কাজ চলছে, আগামী 7 দিন কাজ চলবে। এবং 15 নম্বর যে প্রশ্ন তা হলো প্রশান্ত কিশোরের বিষয়ে। এই প্রশান্ত কিশোরের বিষয়ের প্রশ্নের উত্তর আমাদের দেখার প্রয়োজন নেই, ইতিমধ্যে নির্বাচন কমিশন তাকে নোটিশ পাঠিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রচারিত হচ্ছে, যেহেতু তার বিহার এবং পশ্চিমবঙ্গ দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু জানার ছিল যে এসআইআর প্রক্রিয়ায় আপনার যে যে সমস্যাগুলি আছে, অর্থাৎ আপনি বিবাহ সূত্রে অন্য জায়গায় এসেছেন, আপনি পরিযায়ী শ্রমিক, তাছাড়াও আপনার হয়তো তথ্য দেওয়ার মতো 11টি নথি নেই, সেক্ষেত্রে কোন কোন অসুবিধা হতে পারে, বিএলওরা কিভাবে আপনাদের সঙ্গে ডিল করবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিলাম। এরপরেও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন। এবার দেখুন, এ রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে 2002 সালের এসআইআরে ভোটার তালিকা। সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া। এক্ষেত্রে আরও জানানো হয়েছে ভারতের নাগরিক হতে হবে, 18 বছর বা তার বেশি বয়স হতে হবে, এছাড়াও এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে এবং কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না। এবার সেই সূচি দেওয়া আছে কবে থেকে কোন কোন প্রক্রিয়া চলবে, সেই সূচি আগেও আপনাদের আমি দেখিয়েছি, আবারও আপনারা দেখে নেন। বাড়ি বাড়ি গণনা ফর্ম, সেটা কিন্তু 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025-এ। এবার দাবি এবং আপত্তির সময়কাল সম্পর্কে জানানো হয়েছে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। এবার নোটিশ পর্যায়ে সেক্ষেত্রে জানানো হয়েছে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026। এবার অনলাইনে গণনা ফর্ম পূরণ এবং জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারবেন, এটি পূরণ করে আপলোড করুন, অথবা voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন, এটি পূরণ করে আপলোড করুন। এবার বিশদে জানার জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে, আপনি চাইলে ফোন করে জানতে পারেন সেই হেল্পলাইন নম্বরে। এরপরেও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন। আমার দেওয়া তথ্যগুলো উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।